কেটে গেছে কয়েকটি সপ্তাহ। এই কয়েক সপ্তাহের ভিতরে মেহের আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। রাদের প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করে তার এখন। এখন আর রাদের কথা বিরক্ত লাগে না, বরং লজ্জা লাগে। হঠাৎ মেহের খেয়াল করল রাদের সব কিছুই তার ভালো লাগে। এই যেমন রাদের সমস্ত কাজ করে দিতে, রাদের জন্য অপেক্ষা করতে, রাদের জামা কাপড়, বিছানা, ঘর, অফিসের ফাইলপত্র গুছিয়ে রাখতে, রাতকে কফি করে দিতে, এমন টুকিটাকি আরও নানান কাজ করতে ভীষণ রকমের ভালো লাগা কাজ করে তার মধ্যে। মেহের এখন প্রতি রাতেই শাড়ি পরে ঘুমায়। রাদের পছন্দ বলে সে শাড়ি পরাটাও শিখে নিয়েছে। তার আম্মু আর বড়াম্মুর থেকে টুকিটাকি রান্নাবান্না ও শিখে নিচ্ছে একটু একটু করে। পুরোদমে সংসারী হওয়ার চেষ্টা যেটাকে বলে। মেহেরের এমন পরিবর্তন রাদের কাছে আকাশে চাঁদ পাওয়ার মতন মনে হচ্ছে। সে তো এইটাই চেয়েছিল, তার পুতুল তার প্রতি স্বাভাবিক হোক, তাকে বুঝুক, আস্তে আস্তে তাকে মেনে নিতে শিখুক। সকাল থেকে বাড়িতে আজ রমরমা পরিবেশ। আজকে আকাশ ভাইয়ার বাড়ির সবাই রুহি আপু আর আকাশ ভাইয়ার বিয়ের ডেট ফিক্সড করতে আসবে। আকদ তো আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু বড়করে অনুষ্ঠান করে আপুকে নিয়ে যাবে। আম্মু, বড়াম্মু রান্নাঘর সামলাচ্ছে। আমি আর রুহি আপু ঘরের সমস্ত জিনিসপত্র ধোয়ামুছা করছি। আপুর বিয়ে এইটা ভেবে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। আরে মেহের, কেমন আছো? শুনেছি তোমার নাকি রাদের সাথে বিয়ে হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করেছো মেহের? ইট স ভেরি বেড। দুপুরের দিকে আকাশ ভাইয়াদের বাড়ির সবাই এসে পড়েছে। আকাশ ভাইয়ার বাবা মা, চাচাতো ভাই সেজান, চাচা চাচি আর দাদি এসেছে। আকাশ ভাইয়ার ফ্যামিলির সবাই খুব ভালো। তাদের ব্যবহারও খুব সুন্দর, শুধুমাত্র সেজান ভাইয়ার ছাড়া। উনি যেন কেমন করে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কথা না বলতে চাইলেও জোর করে কথা বলতে আসেন, যেমনটা এখন বলতে এসেছে। আচ্ছা, এই লোক কি বুঝতে পারে না আমি উনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করি? কি হলো মেহের, কথা বলছো না কেন? কি? হ্যাঁ, বলছি তো। কোথায় বলছো? আচ্ছা এইবার বলো, তুমি রাতকে কেন বিয়ে করেছো? আমাকে কি চোখে পড়েনি? আমি কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া রুহি আপু ডাকছে আমাকে, আমি এখন আসি, আপনার সাথে পরে কথা বলবো কেমন? এই বলে আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা রুহি আপুর ঘরে চলে গেলাম। রাত অফিস থেকে এসে দেখে রুহির শ্বশুর বাড়ির সবাই এসে পড়েছে। সে সবাইকে সালাম দিয়ে একটু কৌশল বিনিময় করে উপরে চলে যায়। হাত ঘড়িটা খুলতে খুলতে বিছানার দিকে তাকিয়ে দেখে শাওয়ার করে যা যা পড়বে সেই সব কিছু মেহের খুব সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। রাত একটু মুচকি হাসে। তার পুতুল এখন তার সব দিকেই খেয়াল রাখছে দেখা যায়। কিন্তু এইসব রেখে মহারানী গেল কোথায়? রাত মেহেরকে জোরে ডেকে উঠল, পুতুল, আমার টাওয়ালটা দিয়ে যা। মেহের তখন সবাইকে শরবত দিচ্ছিল। রাদের ডাক শুনে সবার সামনে লজ্জায় পড়ে যায়। এইভাবে কেন ডাকছে এই লোক? ওহ, তো সবকিছু বিছানার উপরই রেখে এসেছে, সাথে টাওয়ালও। মেহেরের আম্মু মেহেরের হাত থেকে শরবতের ট্রেটা নিয়ে বলল, তুই যা তো, গিয়ে দেখ কি লাগবে। ছেলেটা মাত্র অফিস থেকে এসেছে, খুব টায়ার্ড লাগছে হয়তো। মেহের শরবতের ট্রেটা ওর মায়ের হাতে দিয়ে উপরে চলে যায়। সেজান ভেবেছিল শরবত নেওয়ার ছুতোয় মেহেরের হাতটা একটু ছুঁয়ে দিবে, কিন্তু পারল কই। এই মেয়েকে তার কাছে মাখনের মতো লাগে। কত মেয়ের সাথে রিলেশন করেছে সে, কত মেয়েকে বিছানায় পর্যন্ত নিয়ে গেছে, রাত কাটিয়ে সম্পর্ক শেষ করে দিয়েছে। কিন্তু এই মেয়েকে কোনোভাবেই পটাতে পারে না। তাকে তো ভালো করে কথা বলার সুযোগই দেয় না, পটাবে কি করে? সেজান মেহেরকে প্রথম দেখেছিল আকাশের আগের দিন। তখন থেকেই এই মেয়ের সৌন্দর্য তার চোখে লেগে আছে। যখন শুনেছে মেহেরের বিয়ে হয়ে গেছে তখন তার মাথা ফাঁকা হয়ে গিয়েছে। পাখি তার খাঁচায় আসার আগেই অন্য কারো খাঁচায় বন্দি হয়ে গেল। কিন্তু কোনো ব্যাপার না, তার এই পাখিকেই চাই, চুরি করে হলেও চাই, এক রাতের জন্য হলেও চাই। মেহের ঘরে ঢুকে দেখে রাত শার্ট খুলে টাওয়াল হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। রাদের এমন জিম করা খোলা বডি দেখে মেহের এক ঢুক গিলে। কি বদলোক ভাবা যায়, হাতে টাওয়াল নিয়ে তাকে ডেকে বলছে টাওয়াল দিয়ে যেতে। বউ? না, আমার বউকে ডেকেছি। তুই কি আমাকে ডেকেছেন? মেহের চোখ ছোট করে তাকালো। টাওয়াল তো আপনার হাতেই আছে, তাহলে আমাকে ডাকছেন কেন? তোর হাজবেন্ড এসেছে, তোর চোখে পড়েনি?
নিচে কি করছিস? ওই তো ওদেরকে একটু সাহায্য করছিলাম। সাহায্য করার জন্য মা আছে, ছোট চাচি আছে, জমিলা খালা আছে, তোকে যেতে হবে। কেন? নিচে সেজান আছে, ওর সামনে যাবি না, ওর স্বভাব ভালো না। কিন্তু ভাইয়া ওরা তো আমাদের মেহমান। তো আমি বারণ করেছি যেতে যাবি না, আর এক নিঃশ্বাসে কতবার ভাইয়া ডাকতে হয়? যা, আমি শাওয়ার নিতে নিতে আমার জন্য খাবার নিয়ে আয়। খবরদার কোনো এইদিক ওইদিকে যাবি না, ওই সেজানের সামনে তো নাই। মেহের বুঝতে পারছে না এই লোক আজকে এইভাবে রেগে আছে কেন। সে আর কিছু না ভেবে খাবার আনতে চলে যায়। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবারই বিয়ে, আর মাত্র 6 দিন বাকি আছে। বড়াব্বু আর আব্বু মিলে এখনই লিস্ট করতে বসে গেছে, কাকে কাকে দাওয়াত করবে, কয়জনকে দাওয়াত করবে, কয়জনের ফ্যামিলি সমেত দাওয়াত করবে, এইসব নিয়ে কথা বলছে। আর এইদিকে বড়াম্মু আর আম্মু কি কি মার্কেট করতে হবে সেটার লিস্ট তৈরি করছে। আমি আর মেরাজ সোফায় বসে ওদের কাহিনী দেখে যাচ্ছি। রুহি আপুকে দেখে এলাম খাটে শুয়ে শুয়ে আকাশ ভাইয়ার সাথে কথা বলছে। মেরাজ তো খুশিতে সোফার উপর ওঠে লাফাচ্ছে বিয়ে খাবে বলে। সে অলরেডি বড়াব্বুর কাছে তার বন্ধুদের লিস্ট ধরিয়ে দিয়েছে। আমাকেও জিজ্ঞেস করেছিল বড়াব্বু আমার কোন বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করতে হবে কিনা। আমি নাজির কথা বলেছি শুধু, কারণ ও ছাড়া আমার আর কোনো ফ্রেন্ড নেই। কই আমার রুহিমা কই? আমাদের রুহিমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। শোনা মাত্রই চলে এলাম সবাইকে সারপ্রাইজ দিতে। আমরা সবাই দরজার দিকে তাকিয়ে দেখি একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, পাশেই জিন্স টপস পরা একটি ফর্সা মেয়ে। ফর্সা বললে ভুল হবে, মুখে একগাদা ময়দা মেখে ফর্সা হয়ে আছে। উনি হচ্ছে বড়াম্মুর সৎ বোন, রাত ভাইয়ার ছোট খালা। পাশের জিন্স টপস পরা মেয়েটি উনার মেয়ে টিয়া, 1 নাম্বারের ওচ্চর এই মহিলা। উনার মেয়েকে রাত ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য কি কি না করেছে। মেয়েটিও আস্ত লজ্জ, রাত ভাইয়াকে দেখলেই পারে না গায়ের উপর ওঠে পড়ে। আগে এই বাড়িতে আসলে রাত ভাইয়ার পিছনে মাছির মতো বনবন করত, এখন আবার এসেছে এই মেয়ে। তখন বোন ছিলাম, কিচ্ছু বলতে পারিনি। এইবার নজর দিয়ে দেখো, শুধু আমার জামাইয়ের দিকে চোখ তুলে মার্বেল খেলবো। কেমন আছিস আপা? শুনেছি রাদেরও নাকি আকদ করে ফেলেছিস। আমাকে আগে জানাসনি কেন? আগে জানালে কি আমি না আসতাম? টিয়া তো রাদের আকদ হয়ে গেছে শুনে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে ফেলেছে একদম। সে কি কান্না, সে কি কান্না! আমি আর তার বাবা তো তাকে কত কষ্ট করে থামালাম। তা কই আমাদের রাদের বউ? ভালো আছি, তুই কেমন আছিস? ওই তো মেহের সোফায় বসে আছে। এই বলে বড়াম্মু আমাকে ডাক দিলেন, মেহের। জি বড়াম্মু। কেমন আছেন খালাম্নি? ভালোই। তা কেউ আসলে যে সালাম দিতে হয় জানো না, মুখ বেঁকিয়ে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হে রে আপা, এই কেমন বউ বিয়ে করিয়েছিস? বাড়ির বউ মাথায় কাপড় না দিয়ে সোফায় বসে আছে, আবার কেউ আসলে তাকে ডেকে আনতে হয়? বউ মানুষ এমনিতেই তো আগে আগে এসে জিজ্ঞেস করার কথা। এই জন্যই বলেছিলাম ঘরের মেয়ে মানুষ বিয়ে করালে মেয়েদের মতোই চলতে থাকে, বউ আর হয় না। আহ, সুবর্ণা, রাদের বাবা শুনতে পেলে রাগ করবেন। উনি বাড়ির মেয়েদের নিয়ে কিছু বলা পছন্দ করেন না। আর মেহের তো এই বাসারই মেয়ে, তার বাসায় সে যেইভাবে খুশি থাকতে পারে। সুবর্ণা আন্টির কথা শুনে আম্মু আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, ইশারা দিয়ে বলছে মাথায় কাপড় দিতে। আমি ঝটপট মাথায় কাপড় দিয়ে সুবর্ণা আন্টিকে সালাম দিলাম। নিজের মেয়ে জিন্স টপস পরে থাকতে পারে আর আমি মাথায় কাপড় না দিলে দোষ। অমনি টিয়া মেয়েটি এসে বড়াম্মুর পা ছুঁয়ে সালাম করে বলতে লাগলো, কেমন আছো খালাম্নি? কেমন আছেন আন্টি? আম্মুকে উদ্দেশ্য করে, আরে মেহের কেমন আছো? জি, ভালো আছি আপু, তুমি কেমন আছো? দেখেছো আপা, আমার মেয়েটি এত মডার্ন হয়েও কেমন তোমার পা ছুঁয়ে সালাম করলো। আবার সবাইকে কেমন আছে জিজ্ঞেসও করছে। আমার সোনার টুকরো মেয়ে। নিজের মেয়ের থুতনিতে হাত বুলিয়ে চুপ মুখে। এই মহিলার মেয়ে নিয়ে আদিক্ষেতা আমি আর নিতে পারছি না। রুহি আপু বসার ঘরের সরগর শুনে রুম থেকে বেরিয়ে এসেছে। টিয়া মেয়েটি রুহি আপুকে দেখা মাত্রই গিয়ে জড়িয়ে ধরেছে, কেমন আছিস রুহি?
রুহি আপু আর টিয়া আপু সমবয়সী হওয়ায় একে অন্যকে তুই বলে ডাকে। এই তো ভালো, তুই কেমন আছিস? আরে রুহি মা যে, কেমন আছে আমার আম্মুটা? ভালো খালাম্নি, তোমরা কেমন আছো? আমরা আর কি ভালো থাকবো মা, দেখো না আমার মেয়েটা রাদের জন্য কান্না করতে করতে কতটা শুকিয়ে গিয়েছে। আমি আর এদের আদিক্ষেতা দেখতে পারছিলাম না, তাই উপরে চলে এলাম। চলবে। অহনা আক্তার।